সকলকে স্বাগতম একটি নতুন যুগের গল্পে। এই গল্পের মূল চরিত্র আসলে একজন গেমার, যে কিনা রিনকার্নেট হয়ে পৌঁছে যায় এমন এক গেমের দুনিয়ায় যেখানে কঠিনতার মাত্রা অত্যন্ত বেশি। কিন্তু সেখানে তাকে একটি বিশেষ দক্ষতা দেওয়া হয়, সামনিং স্কিল। এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের মূল চরিত্র শেষ পর্যন্ত কিভাবে সেই দুনিয়ায় টিকে থাকবে সেটা জানাটা হবে বেশ রোমাঞ্চকর। তোমরাও যদি জানতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এবার আর সময় নষ্ট না করে শুরু করা যাক এপিসোড 1। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় মূল চরিত্র কেনিচি ইয়ামাডাকে, যে কিনা বেশ কয়েক বছর ধরে একটি গেম খেলে আসছিল। কিন্তু হঠাৎ সেই গেমের সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যায়, অর্থাৎ গেমটা পুরোপুরি শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে কেনিচি বেশ হতাশ হয়ে পড়ে। সে বলে, মাত্র 3 বছরই শেষ হয়ে গেল, এটাও বাকি গেমগুলোর মতোই দুর্বল বেরোলো। আমার দরকার এমন একটা গেম যেটা এত কঠিন হবে যে শেষ করতে আমার 10 বছর লেগে যাবে। এই ভাবনা মাথায় নিয়ে সে অনলাইনে খুঁজতে শুরু করে এমন একটা গেম যেটা সত্যিকার অর্থেই কঠিন হবে। অনেক খোঁজার পর সে একটি গেম খুঁজে পায় যেখানে লেখা ছিল, এটি এমন একটি গেম যা কখনো শেষ হবে না। এই গেম তোমাকে নিয়ে যাবে এক কাল্পনিক জগতে যেখানে সে এবার হেল মোড বেছে নেয়। এরপর সে দেখে তার সামনে ভেসে উঠেছে নানা রকম ক্যারেক্টার ক্লাসের অপশন, যেমন স্পোর্টসম্যান, স্পিয়ার ইউজার, সোর্ড মাস্টার, হিরো অথবা ড্যামন লর্ড। কিন্তু সে লক্ষ্য করে সামনার ক্লাসের কঠিনতার রেটিং অবিশ্বাস্য রকম বেশি, এমনকি ড্যামন লর্ডের চেয়েও বেশি। কেনিচি তো একজন হার্ডকোর গেমার, তাই সে এই ক্লাসটিই বেছে নেয়। তখন সে জানতে পারে যে এই ক্লাসে তার জীবন হবে একেবারে দরিদ্রের মতো। কিন্তু এটা জেনে সে আরও খুশি হয়ে যায় এবং বলে, চমৎকার, আরও বেশি চ্যালেঞ্জ পাওয়া গেল। এই কথা বলতে বলতেই সে গেমে প্রবেশের বোতাম চাপে, আর যেই মাত্র সে এন্টার চাপল, অমনি সে যেন তার কম্পিউটারের ভেতরেই ঢুকে গেল। অর্থাৎ সে এখন সরাসরি গেমের জগতের মধ্যে চলে এসেছে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে অবাক হয়ে দেখল সে এই গেমের দুনিয়াতেই জন্ম নিয়েছে। এই দৃশ্য দেখে সে নিজেই হতবাক হয়ে মনে মনে বলল, মনে হচ্ছে আমি এখানে পুনর্জন্ম নিয়েছি। পাশেই তার মা বাবা তাকে জন্ম নিতে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েছেন। তার বাবা তখন বললেন, আমি আগেই তোমার জন্য একটা নাম ঠিক করে রেখেছি, তোমার নাম হবে এল্যান। এরপর দেখা যায় কিছুটা সময় কেটে গেছে। এখন তার মা বাবা তাকে খাইয়ে দিচ্ছেন। এল্যান মনে মনে ভাবতে থাকে, আগে আমি ছিলাম ৩৫ বছরের একজন সাধারণ মানুষ, অশিক্ষিত, গরিব, একা এবং একজন সৃজন শ্রমিক। আমার নাম ছিল কেনিচি। কিন্তু এখন পুনর্জন্মের মাধ্যমে আমি হয়েছি এল্যান। এই মুহূর্তে আমার বয়স মাত্র 1 বছর, তাই আমি এখনো কথা বলতে পারি না, তবে নিজের মনে ভাবতে পারি এবং অন্যের কথাও বুঝতে পারি। সে জানায় তার জন্ম হয়েছে একটি সার্ফ পরিবারে, ঠিক যেমনটা সে নিজে বেছে নিয়েছিল। সহজ কথায়, একটি দরিদ্র পরিবারে। এটি একটি ফ্রন্টিয়ার গ্রাম। এখানে যারা অগ্রগামী বসতি স্থাপনকারী, তারা এলাকার শাসক প্রভুকে কর দেয়, যাতে তারা এই জমিতে চাষবাস করতে পারে। এরপর সে তার বাবার পরিচয় দেয়। তার বাবার নাম রোডিন। এই মানুষটি তার পরিবার চালানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে। মনে হয় বয়সটা আর 20 বছরের মতো। আর ইনি হলেন আমার মা, থ্রেসিয়া। দেখতে অত্যন্ত সুন্দরী এবং স্বভাবেও অনেক মায়াবী। এই মুহূর্তে আমি তাদের একমাত্র সন্তান। এলান এও লক্ষ্য করে যে তার মা বাবা দুজন বেশ রোম্যান্টিক স্বভাবের। এটা দেখেই সে বুঝে যায় খুব শিগগিরই আমি একটা ভাই বা বোন পেতে চলেছি। পরের দৃশ্যে তার মা বাবা তাকে ঘরে ঘুম পাড়িয়ে চলে যান, কিন্তু এল্যান আসলে ঘুমায়নি। সে অপেক্ষা করছিল। সে এখন তার স্ট্যাটাস খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এটা দেখে সে হতাশ হয়ে মনে মনে বলে, আমি আদৌ একজন সামনার কিনা কে জানে। ইস, যদি এখন থেকেই কিছু করতে পারতাম। এতবার চেষ্টা করেছি স্ট্যাটাস খুলতে, কিছুই হচ্ছে না। আরেকবার চেষ্টা করি। এই বলে সে আবার চেষ্টা করে। এবার তার সামনে হঠাৎ একটি বই আবির্ভূত হয়। এটা দেখে সে এতটাই চমকে যায় যে চিৎকার করে ওঠে। সেই শব্দ শুনে তার মা বাবা জেগে ওঠেন এবং তার ঘরের দিকে আসতে শুরু করেন। তারা আসার আগেই এল্যান দ্রুত সেই বইটি লুকিয়ে ফেলে এবং ঘুমের ভান করে শুয়ে পড়ে। মা বাবা ঘরে ঢুকে ভাবলেন, ছেলে বোধহয় ঘুমের মধ্যে কথা বলছিল, তাই তারা আবার তাকে ঘুম পাড়িয়ে চলে যান। তারা চলে যেতেই এল্যান আবার উঠে পড়ে এবং সেই বইটি বইয়ের করে আনে।
বইটি খোলার পর 1 বছর পর সে অবশেষে তার নিজের স্ট্যাটাস দেখতে পেল। সে দেখে এই মুহূর্তে সে আছে লেভেল 1-এ, আর তার ক্লাস হল সামনার। পরের পাতায় তার সামনিং স্কিল সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। সে পড়ে জানতে পারে যে সামনিং তৈরি করতে এবং ব্যবহার করতে স্কিল এক্সপেরিয়েন্স পয়েন্ট লাগে। অর্থাৎ এল্যান যত বেশি এই স্কিল ব্যবহার করবে সে তত দ্রুত লেভেল আপ করতে পারবে। সে আরও দেখে সে কিছু বিস্ট সামন করতে পারে, তবে এই মুহূর্তে শুধুমাত্র পোকামাকড় ও ছোট প্রাণী সামন করার ক্ষমতা তার আছে। আর এই মুহূর্তে তাদের র্যাঙ্ক হল এইচ, যা সবচেয়ে নিচের স্তর। ঠিক তখনই সেই দুনিয়ার স্রষ্টার কাছ থেকে একটি বার্তা পায়। সেই স্রষ্টার নাম এলোমিয়া। এলোমিয়া ক্ষমা চেয়ে বলে, এলান, দুঃখিত যে তোমাকে তোমার গ্রিমোয়ার পেতে এত অপেক্ষা করতে হলো। আসলে তুমি যে ক্লাসটি বেছে নিয়েছিলে সেটা তখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল, তাই সেটা সম্পূর্ণ করতে একটু সময় লেগে গেল। এটা শুনে এলান মনে মনে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, বই তো পেয়েছি, এবার একটু সামন করে দেখি। এই ভেবে সে পোকা সামন করার চেষ্টা শুরু করে, কিন্তু কিছুই হয় না। তখন সে আরও মনোযোগ দিয়ে ভাবে, এই দুনিয়ায় কোনো টিউটোরিয়াল নেই, তাই সবকিছু নিজেকেই আবিষ্কার করতে হবে। হয়তো আগে ক্রিয়েট স্কিল ব্যবহার করা উচিত। সে তখন ক্রিয়েট স্কিল ব্যবহার করে একটি পোকার কার্ড তৈরি করে ফেলে এবং সেটা সামন করতে যাবে, ঠিক তখনই তার মা তাকে দেখতে ঘরে আসেন। এলানকে আবার দ্রুত ঘুমের ভান করতে হয়। সে মনে 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 ভাবে, বেশি শব্দ করা যাবে না, না হলে মা বাবা সন্দেহ করবেন। সামনেই কাল করব। এমনিতেও এখন ঘুম পাচ্ছে। শরীরটা মাত্র 1 বছরের, তাই খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই। এই ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। এভাবে আরও কিছুটা সময় কেটে যায়। এলান এখন একটু একটু করে হাঁটতেও শিখে গেছে। একদিন তার মা তাকে ঘুম পাড়িয়ে চলে যান। এলান এই সুযোগটাই কাজে লাগায়। সে তার গ্রিমোয়ার বের করে এবং পোকা সামন করে। যেইমাত্র সে সামন করল, হঠাৎ সেখানে তীব্র আলো ঝলমল করে উঠল, আর গ্রিমোয়ার থেকে বেরিয়ে এলো একটি পোকা। এটি একটি গ্রাস হপার এবং আকারে বেশ বড়। এটা দেখে এলান মনে মনে ভাবে, এটা কি আমার কথা শুনবে? সে পোকাটিকে নিজের কাছে আসতে বলে, কিন্তু কাছে আসার বদলে সেটা একদম উল্টো দিকে চলে যেতে শুরু করে। এলান হতাশ হয়ে বলে, এটা তো আমার কথাই মানছে না, এটা তো একটা বোকা পোকা। সে ভাবে, হয়তো গ্রিমোয়ারে এই বিষয়ে কিছু লেখা থাকবে। সে গ্রাস হপারের স্ট্যাটাস দেখতে পায় এবং জানতে পারে যে সে এর একটি নামও রাখতে পারবে। তাই সে পোকাটির নাম রাখে ডেনকা। এলান আরও দেখে যে ডেনকার কারণে তারও কিছু বাফ পাওয়া যাবে, যেমন এন্ডিউরেন্স এবং এজিলিটি। এটা দেখে সে এতটাই খুশি হয়ে যায় যে আনন্দে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মা ছুটে আসেন এবং জিজ্ঞেস করেন, কি হয়েছে? ঘরে ঢুকেই তিনি ডেনকাকে দেখতে পান এবং ভয় পেয়ে সাথে সাথে পা দিয়ে মারিয়ে পোকাটিকে মেরে ফেলেন। পরের দৃশ্যে দেখা যায় আরও কিছুটা সময় পার হয়ে গেছে। নিজের নানা স্কিল পরীক্ষা করার পর এল্যান্ড সিদ্ধান্ত নেয় যে এবার সে একটি বিস্ট ক্রিয়েট করবে। এবার সে যে গ্রিমোয়ার থেকে বের করে আনে একটি ইঁদুর। এই ইঁদুরটিও ডেনকার মতোই বোকা, তবে এর কাছে আছে ক্যারি নামের একটি বিশেষ ক্ষমতা, অর্থাৎ এটি অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে। এল্যান যখন তার সামন্যদের নিজ নিজ ক্ষমতা ব্যবহার করতে বলে, তখন তারা তার কথা মেনে সেই ক্ষমতা ব্যবহার করে। আর ডেনকার ক্ষমতা হল লাফ দেওয়া। এল্যান ভাবে, মনে হচ্ছে এই দুনিয়ায় অনেক শক্তিশালী দানব ঘুরে বেড়ায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে মাত্র 2টো বোকা সামন। এদের দিয়ে সেই দানবদের হারানো সম্ভব না। এরপর সে জানায় যে প্রতিটি প্রাণীর জন্য সে 10টি সামন কার্ড জমা রাখতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের বাফ। উদাহরণস্বরূপ, যদি সে ইঁদুরের কার্ড 10 বার স্ট্যাক করে, তাহলে তার নিজের স্ট্যাটাসও 10 গুণ বেড়ে যাবে। এই কৌশল কাজে লাগিয়ে এল্যান তার অ্যাট্যাক স্ট্যাটাস বাড়িয়ে নেয়, আর সেই শক্তি দিয়ে সে অনায়াসে কুড়াল দিয়ে কাঠ কেটে ফেলে। এই দৃশ্য দেখে তার মা বাবাও অবাক হয়ে যান। তখন সে মনে মনে ভাবে, কিন্তু সমস্যা হলো আমি হেল মোড বেছেছি, তাই এক্সপেরিয়েন্স অর্জন করা অনেক কঠিন। এই কারণে স্কিল এবং ক্যারেক্টার লেভেল আপ করা এই মুহূর্তে প্রায় অসম্ভব। ঠিক তখনই শিকার করে ফিরে আসেন অ্যালানের বাবা রোডিন। তিনি অ্যালানকে বলেন, আজ আমি একটা বিশাল বড় বোর শিকার করেছি।
এটা শুনে অ্যালান আমাদের জানায় যে তার বাবা রোডিন এই মুহূর্তে একজন সার্ফ অর্থাৎ কৃষক। তবে শীতকাল এলে তিনি গ্রামের অন্য মানুষদের সাথে মিলে দানব শিকারে বের হন। রোডিন অ্যালানকে জিজ্ঞেস করেন, বড় বোটটা দেখতে চাও? অ্যালান সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এর আগে সে কোনো দানব চোখে দেখেনি। তার বাবাও রাজি হয়ে তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করেন। বাইরের দুনিয়া প্রথমবার দেখে অ্যালান অবাক হয়ে যায়। একটু এগিয়ে গিয়ে রোডিন তাকে দেখান অ্যালবা হ্যারেন্স। তিনি বলেন, এরা সব সময় দল বেঁধে থাকে। বছরের এই সময়ে এরা উত্তর দিকে উড়ে যায়। এদের যাওয়া দেখলেই বোঝা যায় শরৎকাল আসতে চলেছে। এরপর তিনি বলেন, অ্যালান, আমি তোমার নাম এদের নামেই রেখেছি, কারণ অ্যালবা হ্যারেন্সদের জন্য আকাশটা সীমাহীন। তারা তাদের ডানা মেলে দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে। এটাই হলো আসল স্বাধীনতা। আমি চাই তুমিও এদের মতোই অনেক দূর এগিয়ে যাও। তারপর একটু হেসে বলেন, তোমার মা অবশ্য জেনে অনেক রেগে গিয়েছিল যে আমি তোমার নাম একটা দানবের নামে রেখেছি। পরের দৃশ্যে রোডিন অ্যালানকে নিয়ে সেই বিশাল বোরের কাছে আসেন। বোরটা দেখে অ্যালান সত্যি হতবাক হয়ে যায়, কারণ সেটা সত্যি অকল্পনীয় রকম বড়। সে মনে মনে বুঝে যায়, আমি এখনো এমন কোনো লেভেলে পৌঁছাইনি যে এটাকে হারাতে পারব। ঠিক তখন সেখানে গ্যাডা নামের একজন লোক আসে এবং রোডিনকে দেখে সবাইকে চিৎকার করে বলে, আমাদের চ্যাম্পিয়ন এসে গেছে! এই কথা শুনে সবাই রোডিনের জন্য হাততালি দিতে শুরু করে, কারণ এই বোর্ডটি একমাত্র তিনিই স্বীকার করেছেন। রোডিন লাজুক ভঙ্গিতে বলেন, আরে না না, আমি এভাবে প্রশংসা পাওয়ার যোগ্য নই। আমি আসলে ভাগ্যক্রমে এই বোরকে হারাতে পেরেছিলাম। গ্যাডা হেসে বলে, ওহ, তাই নাকি? তারপর সে লক্ষ্য করে, দেখছি তোমার সাথে তোমার ছেলেকেও নিয়ে এসেছ। রোডিন বলেন, হ্যাঁ। অ্যালান নিজে থেকেই গ্যাডার সাথে পরিচয় দেয়। এটা দেখে গ্যাডা অবাক হয়ে যায়। মাত্র 1 বছর বয়সেই অ্যালান এত স্পষ্ট করে কথা বলতে পারছে। সে বলে, আমার মেয়ে ক্রেনাও ঠিক তোমার বয়সী, কিন্তু সে এতটা বলতে পারে না। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো অ্যালান। অ্যালানও তার সাথে হাত মেলায়। এরপর অ্যালান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই গ্রেট বোর কি অনেক শক্তিশালী? গ্যাডা জবাব দেয়, হ্যাঁ, এই বোরগুলো হল সি র্যাঙ্কের দানব। এরা অত্যন্ত শক্তিশালী। একটিকে হারাতেই ২০ জন মানুষ লেগে যায়। এটা শুনে অ্যালান বুঝে যায় সি র্যাঙ্কের দানব আসলে কতটা ভয়ঙ্কর। এরপর দেখা যায় ১০ মাস কেটে গেছে। অ্যালানের বয়স এখন ১ বছর ১০ মাস। সে দেখে তার সামন এবং ক্রিয়েট স্কিল দুটোই লেভেল 2-তে উঠে গেছে। এটা দেখে সে বেশ খুশি হয়। আরও আনন্দের বিষয় হল, এখন সে জি র্যাঙ্কের প্রাণীর কার্ডও তৈরি করতে পারবে। পাশাপাশি এমন একটি নতুন স্কিলও পেয়েছে যা দিয়ে সে তার সামনদের ফিউজ করতে পারবে। আর তার কার্ড ইনভেন্টরির জায়গাও দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ এখন সে নিজের উপর আরও বেশি বাফ লাগাতে পারবে। সে এও আবিষ্কার করে যে তার গ্রিমোয়ারে সে নিজেও কিছু লিখতে পারবে। সে মনে মনে ভাবে, এখনই কয়েকটা সাম্মনকে একসাথে ফিউজ করে দেখতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যথেষ্ট মানা পয়েন্ট নেই। তাই সে দ্রুত খাবার খেয়ে নিজেকে রিকভার করে এবং একদম সোজা ঘুমাতে চলে যায়। এটা দেখে তার মা বাবা বিভ্রান্ত হয়ে পড়েন। এত তাড়াতাড়ি ঘুমাতে গেল কেন? কিন্তু অ্যালান ঘরে ঢুকেই তার কার্ডগুলো একসাথে ফিউজ করার চেষ্টা শুরু করে দেয়। সে এই ব্যাপারে দারুণ উত্তেজিত, কিন্তু চেষ্টা করতে গিয়ে সে দেখে এখনও তার কাছে যথেষ্ট এমপি পয়েন্ট নেই। সে মনে মনে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে কিছু নতুন শাম কার্ড তৈরি করার চেষ্টা করি। সে জি লেভেলের বিস্ট কার্ড তৈরি করার চেষ্টা করে, কিন্তু এবারও মানা পয়েন্টের অভাব। এটা দেখে সে বেশ হতাশ হয়ে পড়ে, কারণ এই মুহূর্তে তার এমপি সর্বোচ্চ স্তরে আছে। তবুও সেটা যথেষ্ট না বলে বেস্ট নাম্বার হতেই পারেনি। কারণটা একটাই, সে হেল মোড বেছেছে। এরপর কিছুটা সময় পার হওয়ার পরের দৃশ্য দেখানো হয়। অ্যালানের বয়স এখন ৩ বছর। তার স্ট্যাটাসে দেখা যাচ্ছে এতদিনে সে বেশ অনেক বাফ অর্জন করেছে। সে এবার হপার আর মলিকে একসাথে ফিউজ করার চেষ্টা করে। এর ফলে তৈরি হয় জি র্যাঙ্কের একটি পাখির কার্ড। সে সেই পাখিটিকে শাম করে এবং তার নাম রাখে চ্যাপি। সে জানতে পারে যে চ্যাপির বিশেষ ক্ষমতা হল ভয়েস মিমিক,
অর্থাৎ চ্যাপি অ্যালানের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে। এটা দেখে অ্যালান খুশিতে বলে, এটা তো অসাধারণ স্কিল। এই ক্ষমতা ব্যবহার করে আমরা শত্রুদের সহজেই ধোঁকা দিতে পারব। এরপর সে হপার এবং মলিকেও বের করে আনে। হপারের ক্ষমতা হল প্রভোক, যুদ্ধে শত্রুর মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া, আর মলির ক্ষমতা হল ডিগ, মাটি খোঁড়া। এটি ব্যবহার করে বেশ বড় গর্ত তৈরি করা যায়, যা শত্রুর জন্য ফাঁদ হিসেবে কাজ করবে। অ্যালান সন্তুষ্ট হয়ে বলে, আমাদের অগ্রগতি বেশ ভালো। এই জি র্যাঙ্কের শামগুলো দারুণ কাজের। গেমে সবসময় এটাই হয়, যদি স্ট্যাটাসে এগিয়ে থাকতে পারো তাহলে গেমেও এগিয়ে থাকবে। একটি শক্তিশালী শাম তৈরি করতে হলে তোমাকে প্রতিটি প্রাণের বাফ সম্পর্কে গভীরভাবে জানতে হবে। তারপর সে উত্তেজিত হয়ে বলে, এখানে সবকিছু অনেক গভীর আর জটিলভাবে করতে হচ্ছে। এটাকেই বলে আসল হার্ডকোর গেমিং। ঠিক তখনই মলির খোঁড়া গর্তে পড়ে অ্যালান ধপাস করে নিচে পড়ে যায়। সে বিড়বিড় করে বলে, তবুও আমি এখনো এতটা শক্তিশালী হইনি যে দানবদের সাথে লড়তে পারব। এরপর সে দেখে ঘড়িতে বাজে ৩টা, অর্থাৎ বিপদ এসে গেছে। ক্রেনা এসেছে তার সাথে লড়তে। ক্রেনা হল গ্যাডার মেয়ে। অ্যালান দেখে ক্রেনা অবিশ্বাস্য রকম শক্তিশালী এবং দ্রুতগতি। এটা দেখে সে অবাক হয়ে ভাবে, এ এত দ্রুত কিভাবে? আমি তো আমার এজিলিটিতে বাফও লাগিয়ে রেখেছি, তবুও হেরে যাচ্ছি। ক্রেনা প্রচণ্ড আক্রমণ করে অ্যালানের তলোয়ার ভেঙে ফেলে এবং তার অবস্থা একদম কাহিল করে দেয়। পরের দৃশ্যে অ্যালানকে নিতে তার মা বাবা আসেন। অ্যালান আগেই যা ধারণা করেছিল তা সত্যি হল। থ্রেসিয়া গর্ভবতী, অর্থাৎ খুব শিগগিরই অ্যালানের একটি ভাই বা বোন আসতে চলেছে। থ্রেসিয়া সবাইকে বলেন, সন্ধ্যা হয়ে আসছে, এবার বাড়ি যাওয়া উচিত। ক্রেনাও রাজি হয়ে চলে যায়। অ্যালান উঠে দাঁড়িয়ে তার মাকে মালপত্র বহনে সাহায্য করে এবং তারা সবাই বাড়ি ফেরে। বাড়িতে ফিরে অ্যালান তার বাবাকে বলে, বাবা, এবার থেকে আমি আপনার সাথে চাষের কাজে সাহায্য করতে চাই। এই সময়ে মায়ের বিশ্রাম দরকার, তাই আমি আপনার পাশে থাকব। আমি শক্তিশালী, পারব। মনে মনে সে ভাবে, হ্যাঁ, আমি সত্যিই পারব, কারণ আমার স্ট্যামিনা এখন একজন প্রাপ্তবয়স্কের সমান হয়ে গেছে। তার মা বাবা অ্যালানের কথা শুনে অনেক খুশি হন, তবে বলেন, তুমি এখনও ছোট, তোমার কাজ করা উচিত নয়। এমনিতেই তুমি আমাদের অনেক সাহায্য করো, সেটাই যথেষ্ট। তুমি বরং ক্রেনার সাথে খেলা করো। কিন্তু অ্যালান মানতে রাজি হয় না। তখন তার বাবা বলেন, শোনো, বড় হলে তোমাকেও চাষ করতেই হবে, তাই এই সময়টা তোমার নিজের। এই সুযোগটা কাজে লাগিয়ে ভালো করে আনন্দ করো। এবার অ্যালান মেনে নেয়। সে ভাবে, হ্যাঁ, বাবা ঠিকই বলেছেন। অ্যালান মনে মনে ভাবে, এভাবে চলতে থাকলে আমাদের সারা জীবন শুধু চাষ করেই কাটাতে হবে। আর চাষ করাটাও কম কঠিন কাজ নয়। সেজন্যই ওরা আমাকে কাজ করতে দিতে চাইছেন না। তাই সে রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি আনন্দ করব। তখন তার মা বলেন, আচ্ছা, আমি লক্ষ্য করেছি তুমি গাছে পাথর ছুঁড়ছিলে, সেটা কেন? অ্যালান উত্তর দেয়, আপনারাই তো বলেছিলেন যে জঙ্গলে দানব থাকে, তাই আমি শক্তিশালী হওয়ার চেষ্টা করছিলাম যাতে মাকে রক্ষা করতে পারি। এটা শুনে তার বাবা বেশ মুগ্ধ হয়ে তাকে কোলে তুলে নেন এবং বলেন, তুমি তো সত্যিকারের সাহসী। তবে অ্যালান মনে মনে হাসে। আসল সত্যিটা হল, আমি পাথর ছুঁড়ছিলাম কারণ সামনিং ছাড়াও অন্য কোনো স্কিল ব্যবহার করা যায় কিনা সেটা পরীক্ষা করছিলাম। থ্রেসিয়া হেসে বলেন, তাহলে বড় হয়ে ক্রেনাকেও রক্ষা করবে, তাই না? অ্যালান বলে, হ্যাঁ। এরপর তার বাবা বলেন, তোমরা দুজনেই অনেক শক্তিশালী হবে। আমি অপেক্ষায় আছি তোমাদের অ্যাপ্রেজাল সেরিমনির। অ্যালান জিজ্ঞেস করে, এটা কি? তার মা বোঝান, তুমি যখন ৫ বছর বয়সে পৌঁছাবে তখন একটি বিশেষ দৈব অনুষ্ঠান করা হবে। সেই অনুষ্ঠানে জানা যাবে তোমার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে। তখন তার বাবা আশাভরা কণ্ঠে বলেন, হ্যাঁ, যদি ভাগ্য ভালো হয় তাহলে অ্যালানের প্রতিভা হবে অসাধারণ, আর সেই প্রতিভা দিয়ে অ্যালান আমাদের এই দারিদ্র্য থেকে বের করে নিয়ে যাবে। পরের দৃশ্যে শীত পড়ে গেছে।
অ্যালান দেখে ডেনকা সারাদিন লাফাতে পারছে। এটা দেখে সে বুঝতে পারে যে সে তার প্রাণীদের পুরো একটি দিনের জন্য সামন করে রাখতে পারবে। ঠিক তখনই ক্রেনা আবার লড়াই করতে চলে আসে। কিন্তু অ্যালান তলোয়ারবাজিতে এখনও ততটা পারদর্শী হয়নি। ক্রেনা এবারও তাকে ধুলো চাটিয়ে দেয়। এই পুরো দৃশ্যটা অ্যালানের বাবাও দেখে ফেলেন। আর ঠিক তখনই থ্রেসিয়াও বাইরে বেরিয়ে আসছেন। ঠিক তখনই ডেনকা থ্রেসিয়ার পায়ের উপর উঠে বসে। এটা দেখে তিনি ভয় পেয়ে যান এবং হোঁচট খেয়ে পড়ে যান। এর ফলে তার পেটে হালকা ব্যথা শুরু হয়। সবাই বুঝে যায় শিশুর জন্মের সময় হয়ে গেছে। অ্যালানের বাবা দ্রুত ক্রেনাকে বলেন, যাও, তোমার মাকে নিয়ে এসো। ক্রেনা দৌড়ে তার মাকে নিয়ে আসে। ক্রেনার মা সাথে সাথে সব ছেলেদের ঘর থেকে বের করে দেন এবং থ্রেসিয়াকে সন্তান জন্ম দিতে সাহায্য করতে থাকেন। অপেক্ষা করতে করতে রাত পার হয়ে ভোর হয়ে যায়। অবশেষে দেখা যায় থ্রেসিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। থ্রেসিয়া অ্যালানের বাবাকে বলেন, এবারে নাম ঠিক করো। তিনি হেসে বলেন, আমি তো আগেই ঠিক করে দেখেছি, এর নাম হবে ম্যাশ। সবাই নামটা শুনে পছন্দ করে। তবে থ্রেসিয়া একটু গম্ভীর হয়ে বলেন, বলতো, এটাও কোনো দানবের নাম নয় তো? তিনি লজ্জিত হয়ে বলেন, হ্যাঁ, মাফ করো, আমি এরকম নামই মাথায় আনতে পারি। এটা শুনে থ্রেসিয়া আগে একটু রাগী ভাব দেখালেও শেষে হেসে বলেন, ঠিক আছে, নামটা সুন্দর। এই কথায় ঘরের সবাই হাসতে শুরু করে। এই আনন্দময় দৃশ্য দেখতে দেখতে অ্যালান মনে মনে আমাদের বলে, জানো, আমি এখনও বুঝতে পারছি না কেন আমি পুনর্জন্ম নিলাম। আমার ইচ্ছা ছিল শুধু একটা দীর্ঘ হার্ডকোর গেম খেলার। আগের জীবনে আমি ছিলাম গরিব, অশিক্ষিত, একা এবং একেবারে সাধারণ একজন মানুষ। তবে সেই জীবন ছেড়ে আসতে আমার কোনো কষ্ট নেই, কারণ সেখানে এমন কিছুই ছিল না যা মিস করব। আর এখন যখন এই দুনিয়ায় এসেই পড়েছি, তাহলে এই সুযোগকে কাজে লাগাবো। এই গেমের সেরা সব সরঞ্জাম জোগাড় করব এবং আমার প্রতিটি স্ট্যাট সর্বোচ্চ লেভেলে নিয়ে যাব। এরপর তার মা বাবা তাকে ছোট ভাইয়ের সাথে দেখা করতে পাঠান। অ্যালান গিয়ে আলতো করে ম্যাশকে একটু আঙুল দিয়ে ছোঁ। অমনি ম্যাশ কান্না শুরু করে দেয়। অ্যালান ভয় পেয়ে বলে, আরে, মাফ করে দাও। তার মা বাবা হেসে বলেন, কোনো ব্যাপার না, তুমি যখন জন্মেছিলে তখন এর চেয়েও বেশি কাঁদতে। এটা শুনে অ্যালান লজ্জা পেয়ে বলে, ওহ, সত্যি নাকি? এরপর সে মনে মনে ভাবে, আমি এখন অনেক খুশি। জানি না কিভাবে করব, তবে আমি আমার পরিবারকে এই দারিদ্র্য থেকে বের করে আনবই। ঠিক আছে বন্ধুরা, এর সাথেই প্রথম এপিসোড এখানে শেষ হলো। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এই অ্যানিমেটা তোমাদের কেমন লেগেছে। আমি কি এটা চালিয়ে যাব? আমার কাছে ব্যক্তিগতভাবে এটা বেশ ভালো লেগেছে। তোমরা নিজেদের মতামত কমেন্টে শেয়ার করো। তোমরা অনেকেই আছো যারা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো, আর ভিডিও লেট করে আসলে আমাকে গালি দিতে চেয়েও মন ভরে গালি দিতে পারো না। তো তাদের জন্য আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি। তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। লিংক ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেলের বায়োতে আছে। সেখানে আমরা নতুন নতুন অ্যানিমে নিয়ে গল্প আড্ডা আলোচনা করব এবং সবাই মিলে সময় কাটাবো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হও এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন চালু করে যাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। এপিসোডের শুরুতেই আমরা দেখি অ্যালন এখন অবশেষে 5 বছর বয়সে পৌঁছে গেছে, আর আজ সে যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ অ্যাপ্রেইজাল সেরিমনিতে। পথে যেতে যেতে অ্যালান তার বাবা রিনকে জিজ্ঞেস করে, বাবা, এই অ্যাপ্রেইজাল সেরিমনি আসলে কেমন হয়? রিন তাকে বুঝিয়ে বলে, এটা একটা বিশেষ অনুষ্ঠান। এখানে গরিব মানুষ থেকে শুরু করে অভিজাত বা নোবেল সবাই আসে। যখন কোনো শিশু 5 বছর বয়সে পৌঁছে যায়, তখন সেই অনুষ্ঠানে অংশ নিতে পারে। যদি তোমার ভেতরেও কোনো বিশেষ প্রতিভা থাকে, তাহলে তুমি আমাদের এই দারিদ্র্য থেকে বের করে আনতে পারবে। তবে রিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়, কিন্তু একটা সমস্যা আছে। সেখানে তোমার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, কারণ আমরা যখন থেকে এই এলাকায় এসেছি তখন থেকে এখানে অনেক শিশুর জন্ম হয়েছে। তার মানে আজকের এই অনুষ্ঠানে তোমার মতো বয়সের আরও অনেক বাচ্চা আসবে। ঠিক তখনই সেখানে গ্যাডা এসে পৌঁছায় ক্রেনাকে নিয়ে। তারাও এখন এই অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তারা অনেক বড় বড় ঘরবাড়ি দেখতে পায়। এগুলো দেখে ক্রেনা ভীষণ উত্তেজিত হয়ে ওঠে।
আসলে এমন ঘরবাড়ি অ্যালানও জীবনে প্রথমবার দেখছে। অ্যালান মনে মনে ভাবে, সম্ভবত এটা সাধারণ মানুষের কোনো গ্রাম। তারপর তারা সেখানেই পৌঁছে যায়। ক্রেনা আশা ভরা কণ্ঠে বলে, আমি আশা করছি আমার ভেতরে যেন একজন সোর্সউম্যান হওয়ার প্রতিভা থাকে, তাহলে আমি একজন নাইট হতে পারব। এরপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা। চারদিকে তাকিয়ে অ্যালান দেখে এখানে ইতিমধ্যেই অনেক মানুষ জড়ো হয়েছে, আর তাদের সবার পোশাকও খুব সুন্দর ও দামি দেখাচ্ছে। অ্যালান তো জীবনে প্রথমবার এমন ভালো পোশাক দেখছে। ওদিকে কিছু মানুষ আবার তাদের দিকেই তাকিয়ে ফিসফিস করে বলছে, দেখো, এখানে তো সার্ফরাও এসেছে। এর কিছুক্ষণ পর সবাই হঠাৎ চুপ হয়ে যায়। তখন চার্চের ভেতর থেকে তিনজন ব্যক্তি বাইরে বেরিয়ে আসে। তাদের একজন সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, সৃষ্টি দেবী এলমিয়া, যিনি ক্রিয়েশনের দেবী, তিনি আমাদের সবাইকে সমানভাবে আশীর্বাদ করেছেন এবং একটি ভালো সুযোগ দিয়েছেন। এই দেশেও এমন অনেক বীরের জন্ম হয়েছে যারা একসময় সাধারণ সার্ফ পরিবারে জন্ম নিয়েছিল। শুনে আশেপাশের লোকেরা অবাক হয়ে যায়। তারা বলে, কি, হিরোরা নাকি আগে গরিবও ছিল? তখন অন্যরা উদাহরণ দিয়ে বলে, হ্যাঁ, যেমন ক্লেয়াস, যে এখন একজন বিখ্যাত সায়েন্টিস্ট, সে একসময় ছিল একজন সাধারণ কম্বোনার। আর ডুয়ার্স, যে এখন সোর্ড লর্ড, সেও আগে একজন সার্ফ ছিল। এ কথা শুনে বেলেনেরও হঠাৎ মনে পড়ে যায়, যখন সে এই গেমটা শুরু করেছিল তখন অপশনের মধ্যে হিরো বা সোর্ড লর্ড ক্লাস বেছে নেওয়ার সুযোগও ছিল। সে নিজের মনে বলে, আমি তো ভাবিনি যে এই ক্লাসগুলো সত্যি সত্যি এই পৃথিবীর মধ্যে প্রযোজ্য হবে। তখন এলেন বলে, এখন বুঝতে পারছি কেন সবাই এই সেরেমনিতে সমানভাবে অংশ নিতে পারে। এরপর সবাই মিলে চার্চের ভেতরে প্রবেশ করে। চার্চে ঢুকে এলেন এই পৃথিবীর দেবতার একটি মূর্তি দেখতে পায়। সে জানতে পারে মাঝখানে যে মূর্তিটি আছে সেটি এলমিয়ার মূর্তি, অর্থাৎ সৃষ্টির দেবতা, গড অফ ক্রিয়েশন। আর এই এলমিয়াই সেই ব্যক্তি যে এই গেমটির ক্রিয়েটর। অনেক আগে সে এলেনকে একটি দুঃখ প্রকাশের চিঠিও পাঠিয়েছিল। এরপর সেরেমনি শুরু হয়ে যায়। প্রথমে ডাকা হয় গ্রামের প্রধানকে। তার নাম ডেবুজি, আর তার ছেলের নাম প্যালোমাস। ডেবুজি তার ছেলেকে বলে, প্রথমে তোমাকে এসে এই ক্রিস্টাল বলের ওপর হাত রাখতে হবে। যদি তোমার মধ্যে কোনো ট্যালেন্ট বা বিশেষ অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটা সামনে রাখা মেটাল প্লেটে দেখা যাবে। প্যালোমাস রাজি হয়ে যায়। আমরা দেখি সে ভীষণ নার্ভাস। তবুও শেষ পর্যন্ত সে ক্রিস্টাল বলের ওপর হাত রাখে। সাথে সাথেই তার স্ট্যাটাস সামনে ভেসে ওঠে। ওটা দেখে এলেন মনে মনে ভাবে, এই স্ট্যাটাস পেজটা তো ঠিক সেই রকমই যেমনটা আমি আমার গ্রিমোরে দেখতে পাই। লোকেরা তখন প্যালোমাসের স্ট্যাটাস পরীক্ষা করে বলে, তোমার মধ্যে মার্চেন্ট হওয়ার ট্যালেন্ট আছে। অ্যালান জানতে পারে যে এই সেরেমনিতে তোমার যত স্ট্যাটাস বা অ্যাট্রিবিউট আছে সেগুলো সংখ্যা হিসেবে নয়, বরং র্যাঙ্ক আকারে দেখানো হবে। আর অ্যালান আগেই জেনে গিয়েছিল যে তার গ্রিমোর অন্য কেউ দেখতে পারবে না। এরপর আরেকটি শিশু নিজের ট্যালেন্ট পরীক্ষা করতে সামনে আসে, কিন্তু দেখা যায় তার ভেতরে কোনো ট্যালেন্টই নেই। এটা দেখে সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে চলে যায়। সেই দৃশ্য দেখে অ্যালানও বুঝে যায় যে সবার মধ্যেই ট্যালেন্ট থাকে, এমনটা নয়। এরপর আরেকটি ছেলে সামনে আসে, যার নাম দোগারা। সে যখন ক্রিস্টালের উপর হাত রাখে তখন সেখানে থাকা লোকেরা তাকে বলে, তোমার ভেতরে একটি ট্যালেন্ট আছে, তুমি একজন এক্স ইউজার। এটা শুনে সে খুবই খুশি হয়ে যায় এবং দৌড়ে গিয়ে তার বাবাকে এই খবরটা জানায়। তার বাবাও এটা শুনে ভীষণ গর্বিত হয়ে পড়েন। এদিকে অ্যালান এটা দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ দোগারার অ্যাটাক র্যাঙ্ক এ। অ্যালান জীবনে প্রথমবারের মতো এ র্যাঙ্কের অ্যাট্রিবিউট দেখল। পরের দৃশ্যে দেখা যায় একে একে সবারই পালা আসছে। কারো ট্যালেন্ট আছে, আবার কারো নেই। দেখতে দেখতে প্রায় সবাই তাদের পরীক্ষা শেষ করে চলে যায়। এরপর আসে গার্ডার মেয়ে ক্রেনার পালা। ক্রেনা যখন ক্রিস্টালের উপর হাত রাখে তখন ক্রিস্টালটি হঠাৎ খুব তীব্রভাবে জ্বলে উঠতে শুরু করে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। চার্চের লোকেরাও ক্রেনার ট্যালেন্ট দেখে বিস্মিত হয়ে বলে, এটা তো একেবারে অলৌকিক ব্যাপার। কারণ ক্রেনার ভেতরে আছে সোর্ড লর্ড ট্যালেন্ট, যা সবচেয়ে শক্তিশালী ট্যালেন্টগুলোর একটি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়।
কারণ এটি গরিব পরিবারের মেয়েও যে সোর্ড লর্ড হতে পারে সেটা তারা ভাবতেই পারেনি। গার্ডাও ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সে ক্রেনার প্রশংসা করে বলে, তোমার ভেতরে সত্যিই অসাধারণ ট্যালেন্ট আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্রেনা তেমন খুশি হয় না। সে বলে, কিন্তু আমি তো আসলে একজন সোর্ড ওম্যান হতে চেয়েছিলাম। এদিকে অ্যালান মনে মনে ভাবতে থাকে, আমি তো আগেই জানতাম ক্রেনার ভেতরে ট্যালেন্ট থাকবেই, কারণ সে তো শুরু থেকেই অনেকটা ওভার পাওয়ার। যার পর এবার পালা আসে এলেনের। এলেন সামনে এগিয়ে যায় এবং বলে, আজ আমার বাবা মা জানতে পারবে যে আমি একজন সমনার। এটা বলেই সে ক্রিস্টালের ওপর হাত রাখে, কিন্তু ক্রিস্টালটা হালকা করে একটু জ্বলে উঠে আবার নিভে যায়। এটা দেখে এলেন একটু বিভ্রান্ত হয়ে যায় এবং মনে মনে ভাবে, এটা কি হলো? কিন্তু হঠাৎ করেই সেই ক্রিস্টালটা খুব জোরে আলো ছড়াতে শুরু করে। এতটা উজ্জ্বল আলো তো ক্রেনার পালাতেও দেখা যায়নি। সেই তীব্র আলোতে এলেন দূরে ছিটকে পড়ে যায়। তখন তার বাবা এসে তাকে তুলে ধরেন। এলেন তখন জিজ্ঞেস করতে থাকে, আমার ট্যালেন্ট কি? কিন্তু সেখানে যারা ছিল তারা বলে, তুমি নিজেই বলো, কারণ আমরা তো পড়তে জানি না। সবাই খুব আগ্রহ নিয়ে শুনতে চাইছিল, কিন্তু তখন সেই লোকটা বলে বসে, এলেনের ভেতরে কোনো ট্যালেন্টই নেই। এটা শুনে এলেন ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, কি? এরপর সে নিজেই গিয়ে নিজের স্ট্যাটাস দেখে। সেখানে তার সব স্ট্যাটই র্যাঙ্ক, আর তার ট্যালেন্টটাও ঠিকমতো লেখা নেই। এটা দেখে সে মনে মনে বলে, এটা কি কোনো গ্লিচ নাকি? এই গেমের ডেভেলপারগুলো তো একেবারে বাজে। অন্তত নিজেদের গেমের বাগগুলো তো ঠিক করতে পারত। এখন তো কেউই জানতে পারবে না যে আমি একজন সমনার। ওদিকে রোডিন ভাবছিল এলেন হয়তো খুব হতাশ হয়ে গেছে। তাই সে এসে এলেনকে জড়িয়ে ধরে এবং বলে, চলো বাড়ি যাই। এলেনও তাতে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। সেখানে থ্রেসিয়া এবং ম্যাশ তাদের জন্য অপেক্ষা করছিল। পরের দৃশ্যে দেখা যায় এলেনের পুরো পরিবার একসাথে বসে আছে। সবাই মিলে এলেনকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। রোডিন বলতে শুরু করে, এলেন, তোমার ট্যালেন্ট থাকুক বা না থাকুক, এতে কোনো কিছু যায় আসে না। আমরা সব সময় তোমাকে নিয়ে গর্বিত থাকব। এটা শুনে এলেন অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমরা এতটাই গরিব যে আমাদের বাড়িতে একটা বাথটাব পর্যন্ত নেই। তবুও আমি খুব খুশি, কারণ আমি এমন একটা ভালোবাসায় ভরা পরিবারের মধ্যে জন্মেছি। পরের দৃশ্যে দেখা যায় অ্যালেন এখন নিজের ঘরে বসে আছে। সে বলল, আজই সে জানতে পেরেছে যে তার সব অ্যাট্রিবিউটই ই র্যাঙ্ক। এর কারণ একটাই, এই পৃথিবীতে একমাত্র সেওই সেই ব্যক্তি যে হেল মোডে গেম খেলছে। আজ যে রেজার সেরিমনিতে সবাই উপস্থিত ছিল, তাদের প্রত্যেকেরই বয়স মাত্র 5 বছর। তার মানে তাদেরও তার মতোই লেভেল 1-এ থাকার কথা। এই যে র্যাঙ্ক সিস্টেম, সম্ভবত সেটাই বোঝায় একজন মানুষ ভবিষ্যতে কতটা উন্নতি করতে পারবে। যখনই তারা লেভেল আপ করবে, তখন তাদের আসল ক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পাবে। হয়তো এ কারণেই তার সব অ্যাট্রিবিউট ই র্যাঙ্ক দেখাচ্ছে, কারণ সে হেল মোড বেছে নিয়েছে। তাই স্বাভাবিক মানুষের তুলনায় তাকে 100% বেশি পরিশ্রম করে প্রোগ্রেস করতে হবে। যদি বিষয়টা এইভাবে দেখা হয়, তাহলে তার বর্তমান র্যাঙ্কটা হয়তো আসল মানের একটা ছোট অংশ হিসেবেই দেখাচ্ছে। এই দুনিয়ায় একমাত্র সেওই হেল মোডে খেলছে। তার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকত, তাহলে হয়তো পাগল হয়ে যেত। কিন্তু সে নয়, কারণ সে একজন হার্ডকোর গেমার। নিজের পুরো জীবনটাই সে ব্যয় করেছে এটা প্রমাণ করতে যে সে সত্যিই অসাধারণ একজন গেমার। আর তার ট্যালেন্টের জায়গায় যে অদ্ভুত অক্ষরগুলো দেখাচ্ছিল, হয়তো সেটা কোনো গ্লিচ। গেমের ডেভেলপারদের এটা যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত। এখন সময় এসেছে অভিযোগ জানানোর। সে ঠিক করেছে তাদের কাছে অনেকগুলো চিঠি পাঠাবে। পরের দৃশ্যে দেখা যায় অ্যালেন কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে তার মাকে জিজ্ঞেস করে, আজ বাবার মুডটা খারাপ লাগছে কেন? তখন থ্রেসিয়া বললেন, জানি না, কাল রাতে তিনি অনেক দেরিতে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই এমন আচরণ করছেন। এরপর জানা যায় তারা সবাই ক্রেনার বাড়িতে এসেছিল উদযাপন করতে, কারণ ক্রেনা অবশেষে সোর্ড লর্ড হয়ে গেছে। ক্রেনাও খুব উত্তেজিত হয়ে অ্যালেনকে বলল, তুমি কি জানো, সোর্ড লর্ড আসলে সোর্ড জুম্যানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অ্যালেন অবাক হওয়ার ভান করে বলল, সত্যি নাকি?
কিন্তু মনে মনে অ্যালেন ভাবল, বোকা ক্রেনা, এই কথাটা তো আমি অনেক আগেই জানি। আমি শুধু বোকা সাজার অভিনয় করছি। ক্রেনা তখন সেখানেই দাঁড়িয়ে বলছিল, এখন থেকে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। ঠিক তখনই ক্রেনার মা বললেন, কিছুক্ষণ আগে চিফ এখানে এসেছিলেন। সেলিব্রেশন করার জন্য তিনি আমাদের এই মদের বোতলটা দিয়ে গেছেন। তো একটু খুলে দাও তো। এটা বলেই তিনি বোতলটা গ্যাডার হাতে তুলে দেন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রোডিনকে দেখে মনে হচ্ছিল সে বেশ বিরক্ত। সে একটু ব্যঙ্গের সুরে বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই মজা করো। এটা দেখে অ্যালেন মনে মনে ভাবতে লাগল, আমার কি বাবা ঈর্ষা করছে? কারণ ক্রেনা তো এখন শর্ট লর্ড, আর আমি কিছুই নই। তবে সে আবার নিজেই ভাবল, না, আমার মনে হয় না বাবা ঈর্ষান্বিত। এদিকে রোডিন গ্যাডাকে ড্রিঙ্ক অফার করল, কিন্তু এতে গ্যাডাও বিরক্ত হয়ে গেল। সে বলল, তুমি যদি এমন মুখ করে আমাকে কিছু খেতে বলো, তাহলে আমি কিছুই খাব না। এভাবে আচরণ করা বন্ধ করো। তখন রোডিন বলল, আমি ঈর্ষা করছি না, বরং আমি তো খুশি। গ্যাডা তখন জিজ্ঞেস করল, যদি সত্যিই খুশি হও, তাহলে একটু আগে কেন বলছিলে যে তুমি আমাদের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেবে? এ কথা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে গেল। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এর মানে কি? রোডিন তখন বলল, এমন না যে আমি এটা চাই, কিন্তু তোমরাই ভেবে দেখো, ক্রেনার প্রতিভা অসাধারণ। সে চাইলে নাইটদের সাথে যোগ দিতে পারে এবং দেশের সেবা করতে পারে। এমনকি ভবিষ্যতে সে একজন অভিজাত বা নোবেলও হয়ে যেতে পারে। সে আরও বলল, মানে ভবিষ্যতে তোমাদের পরিবার আমাদের চেয়েও অনেক বড় হয়ে যাবে। তাই আজ থেকেই তোমাদের অভ্যাস করে নেওয়া উচিত আমাদের মতো গরিব লোকদের সাথে কথা না বলার। এই কথা শুনে গ্যাডা রাগে ফেটে পড়ে। সে রোডিনকে ধরে বলল, আমরা যদি নোবেল হয়েও যাই, তাতে কি আসে যায়? আমরা তো তখনও বন্ধু থাকব। দুজনের তর্ক তখন ধীরে ধীরে বড় ঝগড়ায় রূপ নিতে লাগল। এটা দেখে এলেন ক্রেনাকে বলল, তুমি কি ওদের একটু শান্ত করতে পারবে? ক্রেনা বলল, ঠিক আছে। কিন্তু সে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ সেখানে তাদের দুজনের স্ত্রী এসে উপস্থিত হলেন। তারা প্রথমে দুজনকে থামতে বললেন, কিন্তু কেউই কথা শুনছিল না। শেষে বাধ্য হয়ে তারা দুজনকেই একটা করে ঘুষি মারলেন থামানোর জন্য। এরপর দুজনেই ভয় পেয়ে গেল এবং চুপচাপ শান্ত হয়ে বসে পড়ল। এটা দেখে অ্যালানও ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, মেয়েদের সাথে কখনো ঝামেলায় জড়ানো উচিত নয়। সে ক্রেনার মাকে জিজ্ঞেস করে, এই দুজন কি আগে থেকেই এরকম ছিলেন? তিনি জবাব দেন, হ্যাঁ, বাবা হওয়ার পর থেকে একটু বদলেছেন বটে। তবে এরা শুরু থেকেই গরম মেজাজের, সব সময় ঝগড়া লেগেই থাকত। তখন থ্রেসিয়া অ্যালানকে বলেন, আসলে আমরা চারজনেই অনাজানি, একই গ্রামে জন্মেছি, একসাথে বড় হয়েছি। অ্যালান অবাক হয়ে বলে, সত্যি নাকি? ক্রেনার মা বলেন, হ্যাঁ, শুনেছিলাম একটা নতুন গ্রাম তৈরি হচ্ছে, তাই আমরা সবাই একসাথে এখানে চলে আসি। একসাথে কাজ করে নিজেদের ঘর বানিয়েছি। তাই তো লক্ষ্য করলে দেখবে আমাদের বাড়িগুলো দেখতে একই রকম। পুরনো স্মৃতি মনে পড়তেই গ্যাডা আর রোডিনের মেজাজ একটু নরম হয়ে আসে, আর তারা শান্তিমতো মদ্যপান উপভোগ করতে থাকেন। পরের দৃশ্যে দেখা যায় সবাই কাজ করছেন। এমন সময় একজন লোক দৌড়ে এসে তাদের জানায়, নাইট অফ অর্ডার ক্রেনার সাথে দেখা করতে আসছে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ এটা সত্যিই অনেক বড় ব্যাপার। পরের দৃশ্যে তারা ক্রেনাকে নিয়ে গ্রামে আসে। বাকি গ্রামবাসীরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছোট্ট মেয়েটি সোর্ডলর্ড? এই ভিড়ের মধ্যে অ্যালানকে দেখে ফেলে দোগোরা। সে অ্যালানকে বলে, তোমার মতো প্রতিবাহীন একজন এখানে কি করছে? ক্রেনা সাথে সাথে এগিয়ে গিয়ে বলে, ওকে অপমান করো না, অ্যালান শক্তিশালী। কিন্তু সে মানতে রাজি হয় না। কিন্তু অ্যালানের সব র্যাঙ্ক তো ও দুর্বল। এটা শুনে ক্রেনা আরও ক্ষেপে যায় এবং গ্যাডাকে তাকে ধরে রাখতে হয়। ঠিক এই মুহূর্তে নাইটরা এসে পড়ে। তাদের মধ্যে ছিলেন নাইট ক্যাপ্টেন জ্যানফ। তাকে দেখে অ্যালান উত্তেজিত হয়ে ভাবে,
এটা তো দারুণ! ইনি ক্যাপ্টেন, একজন সোর্ড মাস্টার। এরপর ক্রেনাকে মাঝখানে ডেকে আনা হয়। সে বেশ উত্তেজিত, কারণ সে একজন নাইটের সাথে দেখা করছে। অ্যালান মনে মনে ভাবতে থাকে, ক্রেনা কি আমাদের গ্রাম ছেড়ে নাইট হতে চলে যাবে? তাহলে আমি একটু একা হয়ে পড়ব। ঠিক তখন জ্যানফ গ্যাডাকে বলেন, আমি ক্রেনার শক্তি দেখতে চাই, ওকে লড়াই করতে হবে। গ্যাডা উদ্বিগ্ন হয়ে বলেন, কিন্তু ও এখনো অনেক ছোট, আজ পর্যন্ত ও কখনো আসল তলোয়ার ধরেনি। জ্যানফ বলেন, ও একজন সোর্ড লর্ড, আসল তলোয়ার ব্যবহার করতে ওর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নাকি ক্রেনার সোর্ড লর্ড হওয়ার বিষয়টা মিথ্যা? গ্যাডা বলেন, না, তা নয়, আমি শুধু আমার মেয়ের চিন্তা করছি, ও আহত হতে পারে। কিন্তু জ্যানফ একেবারেই নমনীয় হলেন না। তিনি তার ভাইস ক্যাপ্টেনকে বললেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এটা দেখে অ্যালান হতবাক হয়ে যায়। এটা কি হচ্ছে? জ্যানফ তখন বলেন, আমাদের সন্দেহ আছে যে অ্যাপ্রেজাল সেরিমনির ফলাফল বদলে দেওয়া হয়েছে। এটা একটি গুরুতর অপরাধ, যার শাস্তি মৃত্যু। তাই ক্রেনাকে লড়াই করে প্রমাণ করতে হবে যে সে সত্যিই সোর্ড লর্ড কিনা। গ্যাডা ভয় পেয়ে কাতর কণ্ঠে বলেন, প্লিজ, এটা করবেন না, আমার মেয়ের জীবন বিপদে পড়বে। জ্যানফ ঠান্ডা গলায় বলেন, না, ওকে লড়তেই হবে, নইলে এখানেই তোমার মেয়ে এবং পুরো পরিবারকে হত্যা করা হবে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। অ্যালান রাগে কাঁপতে কাঁপতে মনে মনে বলে, এটা কি চলছে? এটা একদমই ন্যায়সঙ্গত নয়। এদের কি মাথা খারাপ হয়ে গেছে? আসল তলোয়ার নিয়ে আসে। তলোয়ারটা দেখে ক্রেনার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই তলোয়ার আমি ব্যবহার করব? হ্যাঁ। এটা শুনে ক্রেনা খুশি হয়ে গ্যাডাকে বলে, ঠিক আছে, তাহলে আমি লড়বই। গ্যাডার আর কিছু বলার থাকে না, তাকে মেনে নিতে হয়। আর এভাবেই ভাইস ক্যাপ্টেন বনাম ক্রেনার মধ্যে লড়াই শুরু হতে চলেছে। ভাইস ক্যাপ্টেনের নাম হল লি ব্র্যান্ড। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশনে কেউ এই নাম নিয়ে মজা করবে না, আমরা ওকে ভাইস ক্যাপ্টেনই বলবো। লড়াই শুরু হতেই ক্রেনা তার উপর একের পর এক শক্তিশালী আঘাত হানতে শুরু করে। এটা দেখে দোগরাও অবাক হয়ে যায়। ক্রেনা নিজের সমান লম্বা একটা তলোয়ার দিয়ে লড়ছে। ক্রেনা লড়তে লড়তে বেশ উত্তেজিতও বটে, কিন্তু ভাইস ক্যাপ্টেন তার প্রতিটি আঘাত আটকে দিচ্ছেন। অ্যালান মনে মনে ভাবে, ক্রেনার তলোয়ারবাজির দক্ষতা এতদিনে লেভেল 5-এ পৌঁছে গেছে, কারণ আমরা প্রতিদিনই লড়াই করতাম। কিন্তু ভাইস ক্যাপ্টেনের বিরুদ্ধেও কতটা টিকতে পারবে সেটা নিয়ে আমি নিশ্চিত নই। ধীরে ধীরে ভাইস ক্যাপ্টেন ক্রেনার উপর ভারী হয়ে উঠতে থাকে, কিন্তু ক্রেনা হার মানে না। সে পিছিয়ে গিয়ে আবার ভয়ঙ্কর আক্রমণের জন্য প্রস্তুত হয়। এটা দেখে ভাইস ক্যাপ্টেনের মাথা ঠিক থাকে না। সে প্রতারণা করে। ক্রেনার পেটে সজোরে লাথি মেরে তাকে অনেক দূরে ছুড়ে দেয়। ক্রেনা গিয়ে দেয়ালে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এটা দেখে গ্যাডা ক্রোধে ফেটে পড়েন এবং মেয়েকে বাঁচাতে ছুটে যান। কিন্তু নাইটরা তাকে আটকে দেয়। রোডিন আর অ্যালানকেও আটকে রাখা হয়। অ্যালান ক্ষোভে বলে, এটা স্পষ্টতই ক্রেনার জন্য অনেক বেশি ছিল। সে সোর্ড লর্ড হলেও প্রতিপক্ষ একজন পূর্ণবয়স্ক মানুষ, সুবিধা তো থাকবেই। সবাই ভাবছিল ক্রেনা হেরে গেছে, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ায়। তার শরীর থেকে সবুজ ধোঁয়া বের হতে শুরু করে এবং সে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার গতিও অকল্পনীয় রকম বেড়ে যায়। সে একের পর এক আঘাতে ভাইস ক্যাপ্টেনকে ঘিরে ফেলে। এত দ্রুত এত আঘাত সামলাতে ভাইস ক্যাপ্টেন হিমশিম খেতে থাকেন। তিনি বুঝতে পারেন ক্রেনার বিশেষ সুপ্ত শক্তি জেগে উঠেছে। ক্রেনার এই শক্তি দেখে অ্যালানও অভিভূত হয়ে যায়। এরপর ক্রেনা পুরো শক্তি একত্রিত করে চূড়ান্ত আঘাত হানে এবং ভাইস ক্যাপ্টেনের তলোয়ার ভেঙে টুকরো হয়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। জেনফ এখানেই লড়াই থামিয়ে দেন। ক্রেনাও থেমে যায় এবং ভাইস ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়। অনেক মজা হলো, আপনাকে অনেক ধন্যবাদ। আর ভাইস ক্যাপ্টেন হেরে মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে সবাই ক্রেনার প্রশংসায় মুখর হয়ে ওঠে। সবাই বুঝে যায় ক্রেনা সত্যিই একজন সোর্ড লর্ড। গ্যাডাও গর্বে বুক ফুলিয়ে নাইটদের দিকে তাকিয়ে বলেন, দেখলেন তো, এই আমার মেয়ে কতটা শক্তিশালী। তারপর দৌড়ে গিয়ে ক্রেনাকে জড়িয়ে ধরে বলেন, তুমি অসাধারণ করেছ। ঠিক তখন জেনফ এগিয়ে এসে গ্যাডাকে বলেন,
এত প্রতিভাবান একটি সোর্ড লর্ডকে জন্ম দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর মাফ করো, আমি তোমাদের সাথে ভুল আচরণ করেছিলাম। তোমার মেয়ের মধ্যে সত্যিই অবিশ্বাস্য প্রতিভা আছে। তাই আমি তোমার সাথে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। যদি আমাকে বিশ্বাস না হয়, তাহলে তোমার বন্ধুকেও সাথে নিয়ে আসতে পারো। গ্যাডা রাজি হন এবং তারা সবাই মিলে গ্রামের প্রধানের বাড়িতে আলোচনা করতে আসেন। সেখানে তাদের জন্য দারুণ সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে এলান একটু অবাক হয়ে মনে মনে বলে, প্রধানের ছেলে এখানে কেন সেটা বুঝতে পারছি, কিন্তু দোগোরা আর তার বাবা এখানে কি করছে? তবে এসব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে সে ভাবে, এখানে যে ফলমূল দেওয়া হচ্ছে সেগুলো লুকিয়ে বাড়িতে নিয়ে যাব, মা আর ছোট ভাইয়ের জন্য। এরপর জেনফ সবাইকে বলেন, খেতে খেতেও কথা বলা যাবে, তবে আগে নিজের পরিচয় দিই। আমি নাইটদের ক্যাপ্টেন জেনফ। আমার প্রভু আমাকে এখানে পাঠিয়েছিলেন এটা যাচাই করতে যে এই সোর্ড লর্ড আসল কিনা, এবং এখন আমি নিশ্চিত এটাটা সত্যি। এই কথা বলে জেনফ গ্রামের প্রধানকে বলেন, এই গ্রাম যখন পুরোপুরি গড়ে উঠত তখন এটার নাম তোমার নামে রাখা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু জানা গেছে এখানে একজন সোর্ড লর্ডের জন্ম হয়েছে, তাই আমার প্রভু সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তকে সম্মান জানাতে এই গ্রামের নাম হবে ক্রেনা ভিলেজ। চাইলেও না বলার উপায় নেই, প্রধানকে মেনে নিতে হয়। জেনফ আরও বলেন, এই পরিবর্তনের জন্য ক্ষমা করবেন। আসলে ৩ বছর আগে কাউন্টের পরিবারে একজন সোর্ড লর্ডের জন্ম হয়েছিল। অ্যালান এই কথা শুনতে শুনতে খাবার সরিয়ে রাখছিল। সে মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম সোর্ড লর্ডের জন্ম শুধু সার্ফ বা সাধারণ মানুষের মতে হয়। জেনফ বলতে থাকেন, ৩ বছর আগের সেই সোর্ড লর্ড রাজপরিবারের সেবায় নিযুক্ত হয়েছিল, কিন্তু সে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। পরে যখন তাকে আবার পরীক্ষা করা হলো, তখন দেখা গেল সে আসলে মিথ্যা অভিনয় করছিল। বাস্তবে তার প্রতিভা ছিল শুধু একজন সাধারণ তলোয়ারবাজের। এরপর জানা গেল যে অনেক অভিজাত পরিবারের সদস্যরা তাদের প্রতিভার ফলাফল বদলিয়ে নেয়। তাই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, এভাবে লড়াইয়ের মাধ্যমে যাচাই করে দেখা হবে কে আসল সোর্ড লর্ড আর কে নকল। তারপর গ্যাডার দিকে তাকিয়ে বলেন, মাফ করো যে তোমার মেয়েকে এত বিপজ্জনক পরীক্ষায় ফেলতে হয়েছিল। আশা করি তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। আর শোনো, ক্রেনাকে এভাবেই বড় করতে থাকো, যাতে সে একজন অসাধারণ সোর্ড লর্ড হয়ে উঠতে পারে। যখন সে ১২ বছর বয়সে পৌঁছাবে তখন সে একাডেমিতে পড়তে যেতে পারবে এবং সেখান থেকে সরাসরি রাজপরিবারের সেবায় নিযুক্ত হতে পারবে। এটা শুনে অ্যালানও উত্তেজিত হয়ে মনে মনে বলে, এই দুনিয়ায় একাডেমি আছে নাকি? ঠিক তখন দোগোরা হঠাৎ বলে ওঠে, তার মানে যে কেউ একাডেমিতে গেলে নাইট হতে পারবে? তার বাবা সাথে সাথে তাকে থামিয়ে দেন এবং জেনফের কাছে বলেন, মাফ করবেন, আমার ছেলে একটু অবুঝ। তিনি বলেন, ও আপনার সামনেই বলে ফেলল, আসলে এর মধ্যে এক্স ইউজারের প্রতিভা আছে, এও নাইট হতে চায়। জেমস তখন বলেন, কিছুদিনের মধ্যে এই গ্রামে একজন প্রশিক্ষক পাঠানো হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যদি ভালো ফলাফল করতে পারো তাহলে একাডেমিতে ভর্তির সুযোগ পেতে পারো। দোগোরা বলে, ঠিক আছে। তখন ক্রেনা এলানকে বলে, তোমাকেও আমাদের সাথে পড়তে আসতে হবে। এলান রাজি হয়ে বলে, হ্যাঁ। এটা শুনে দোগোরা এলানকে বলে, এলানের তো কোনো প্রতিভাই নেই, ও গিয়ে কি করবে? ওকে তো পড়তে লিখতেই আসে না। এটা শুনে এলান মনে মনে বলে, কি হচ্ছে এটা? একটা ৫ বছরের বাচ্চা আমাকে হেনস্থা করছে। এদের কি করে জানাবো যে আমার আসল বয়স ৪০ বছর? এরপর জেমফ এলানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে? গ্যাডা বলেন, এ আমার বন্ধু রোডিনের ছেলে। এটা শুনে জেমফ চমকে ওঠেন। তিনি রোডিনের দিকে ঘুরে বলেন, তুমি কি সেই রোডিন দ্য বোর হান্টার? তুমি আগে কেন বলনি? মাফ করো, তোমাকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত ছিল আমার। তুমি তো এই গল্পের নায়কের মতো। এটা শুনে রোডিনও হতবাক হয়ে যান। রোডিন অবাক হয়ে বলেন, আপনি আমার সম্পর্কে জানেন? জেনেফ বলেন, আমার প্রভু ব্যারন, তোমরা যে গ্রেট বোরের মাংস সরবরাহ করো সেটা তার খুব পছন্দ। যতটুকু শুনেছি তুমি শিকারের সবচেয়ে বিপজ্জনক ভূমিকাটা নিজে নাও। তুমি সত্যিকারের একজন বীর। এটা শুধু আমি বলছি না, আমার প্রভুর পক্ষ থেকেও তোমাকে এটা জানাচ্ছি। এটা শুনে অ্যালান মনে মনে গর্বিত হয়ে ভাবে, আমার বাবা তো একেবারে সুপারস্টার।
পরের দৃশ্যে সবাই আলাদা হয়ে যার যার বাড়ির পথে রওনা দেন। হাঁটতে হাঁটতে রোডিন বলেন, কে জানতো যে আমার মতো একজন সার্ফকে এত বড় মানুষদের কাছ থেকে স্বীকৃতি মিলবে। চলো অ্যালেন, এভাবেই পরিশ্রম করতে থাকি। এভাবে সুনাম পেতে থাকলে হয়তো একদিন এই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারব। আর অ্যালেন, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমিও অনেক ভালো করবে, কারণ তোমার শিরায় আমার রক্ত আছে। এটা শুনে অ্যালেন হঠাৎ মনে পড়ে যায়, ও হ্যাঁ, আমি তো কিছু ফল লুকিয়ে নিয়েছিলাম মা আর ম্যাশের জন্য। রোডিন হেসে বলেন, এটা শুধু তুমিই করনি, আমিও করেছি। এই কথায় দুজনেই হাসতে শুরু করে, যেমন বাবা তেমনই ছেলে। ঠিক আছে বন্ধুরা, এর সাথেই এই এপিসোড এখানে শেষ হলো। এখন আমরা দেখি অনেক সময় পেরিয়ে গেছে, মানে কয়েক বছর কেটে গেছে। অ্যালানও এখন আগের থেকে একটু বড় হয়ে উঠেছে। সে এটাটা দেখে বেশ খুশি হয় যে তার সমন স্কিলের লেভেল আপ হয়ে গেছে। এরপর সে জানতে পারে যে সে এখন ইনহ্যান্সড স্কিলও পেয়ে গেছে। তখন সে ভাবতে থাকে, এই স্কিল ব্যবহার করে কি সে তার সমনগুলোকে আরও শক্তিশালী করতে পারবে। অ্যালান আরও লক্ষ্য করে যে এখন তার কাছে বিভিন্ন ধরনের এফ র্যাঙ্কের ক্রিয়েচারও এসেছে, কিন্তু সে বলে তবুও এগুলোকে ফিউজ করতে হবে নতুন কিছু পাওয়ার জন্য, যেমনটা সে আগে জেপির সাথে করেছিল। কে জানে, হয়তো পরের কার্ডটা একটা ড্রাগন টাইপ হবে, তাহলে তো আরও মজা হয়ে যাবে। এতে সে বেশ খুশি হয়ে যায় এবং বলে যে তার কার্ড ইনভেন্টারির স্পেস ২০ থেকে বেড়ে ৩০ হয়ে গেছে। এর মানে সে এখন আরও বেশি কার্ড স্টোর করতে পারবে, আর সাথে সাথে ১.৫ গুণ একটা বাফও পাবে। এরপর অ্যালান বলে তার এই সমন স্কিলটা শেষবার ২ বছর আগে লেভেল আপ হয়েছিল। এখনও সময় ঠিক আসেনি, পরে গিয়ে সে পরীক্ষা করবে যে কি কি নতুন জিনিস আনলক হয়েছে। এরপর সে বাড়িতে ফিরে যায়। এখন আমাদেরকে রাতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালানের পুরো পরিবার একসাথে বসে আছে। আমরা দেখি থ্রেসিয়া আবারও প্রেগনেন্ট, তাই এখন তার মায়ের বিশ্রাম নেওয়া খুব দরকার। এটা দেখে অ্যালান বলে, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। এই বলে সে বাসন নিয়ে যেতে যায়। তখনই সে দেখে ম্যাশ থ্রেসিয়াকে জিজ্ঞেস করছে, এই যে নতুন বেবিটা জন্মাবে, সে কি আমার ছোট ভাই হবে? থ্রেসিয়া বলল, তার মনে হয় তাদের পরের বাচ্চাটা একটা মেয়ে হবে। এটা শুনে রোডিন হেসে বলল, তাই যদি হয় তাহলে তো এখন থেকেই নাম ভাবা শুরু করতে হবে। এই কথা শুনে থ্রেসিয়া একটু হাসল এবং বলল, তুমি কি ভুলে গেছ? আমরা ঠিক করেছিলাম মেয়ের নাম আমি রাখব। এটা বলেই সেও মনে মনে নাম ভাবতে শুরু করল। অন্যদিকে অ্যালেন জানতে পারে যে তার এমপি পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, মানে এখন সে সামনিং করতে পারবে। ঠিক তখনই সে দেখে গেমের ডেভেলপার অ্যালমিয়ার পক্ষ থেকে একটা মেসেজ এসেছে। সে যখন অ্যালমিয়া নামটা উচ্চারণ করে, তখনই তার বাবা মা অবাক হয়ে যায়। তারা বলল, আমরা এভাবে ঈশ্বরের নাম নিতে পারি না। তোমার কি হয়েছে? সকাল থেকে তোমার আচরণটা খুব অদ্ভুত লাগছে। অ্যালেন একটু অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, না, কিছু হয়নি। সে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সে তার বাবাকে বলে, আপনার হাতের যে চোটটা ছিল সেটা তো মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে। রোডিন হালকা হেসে বলল, তুমি কি এই পুরনো দাগটার কথা বলছ? সে বলল, এটা হয়েছে কারণ আজকের বোর্ড হান্টিংয়ের সময় আমি গডস ট্রায়াল পাশ করেছি। এটা শুনে অ্যালেন পুরো কনফিউজড হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ওটা আবার কি? রোডিন বুঝিয়ে বলে, এটা একটা বিশেষ মুহূর্ত যা মাঝে মাঝে হান্টিংয়ের সময় ঘটে। হঠাৎ করে শরীরের ভেতর প্রচুর শক্তি চলে আসে, যা সব ক্লান্তি আর চোট এক্কেবারে দূর করে দেয়। এটা শুনে এলেন বেশ উত্তেজিত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, হয়তো তার বাবার লেভেল আপ হয়েছে এইভাবে। এই দুনিয়ায় হয়তো এভাবেই লেভেল আপ কাজ করে। সে ভাবে তার বাবা একজন দারুণ হান্টার। যদিও সে এখনও তার স্ট্যাটাস দেখতে পারে না, তবুও সে নিশ্চিত তার বাবার লেভেল অনেক বেশি। এরপর সে নিজেই বলে, আমার সমনিং স্কিল লেভেল আপ হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনও লেভেল 1এই আছি। আর যতক্ষণ না আমি মনস্টার মারব, ততক্ষণ কোনো এক্সপিরিয়েন্স পাব না, মানে লেভেল আপও করতে পারব না। কিন্তু আমাদের মতো মানুষের একটা বড় সমস্যা হলো, অনুমতি ছাড়া আমরা গ্রামের বাইরে যেতে পারি না। শুধু শিকার করতে যাওয়ার সময়ই বাইরে যাওয়ার অনুমতি পাওয়া যায়।
এদিকে এলেন বাসন নিয়ে যেতে যেতে মনে মনে বলে, ইস, যদি আমিও শিকারে যেতে পারতাম। কিন্তু তখনই তার বাবা রেগে গিয়ে তাকে থামিয়ে দেন। তিনি বলেন, শিকার কোনো শিশুদের খেলা না, এটা খুবই বিপজ্জনক, এতে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এ কথা শুনে এলেন খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সে জানে যদি সে শিকারে যেতে না পারে তাহলে সে কখনোই লেভেল আপ করতে পারবে না। পরের দৃশ্যে এলেন নিজের রুমে এসে আবার সেই মেসেজটা পড়তে শুরু করে। সে বুঝতে পারে এই মেসেজটা নিশ্চয়ই ডেভেলপারদের পক্ষ থেকেই এসেছে, কারণ সে অভিযোগের সময় যে রাগে অনেক খারাপ ভাষা লিখে পাঠিয়েছিল, ডেভেলপাররা সেটাও গুরুত্ব দিয়ে দেখেছে। আর যখন সে নিজেকে অ্যাপ্রেজ করেছিল, তখন যে গ্লিচি টেক্সটগুলো দেখা যাচ্ছিল সেগুলো এখন ঠিক হয়ে গেছে। এখানে ডেভেলপাররা তার কাছে ক্ষমাও চেয়েছে। সে জানতে পারে তার স্ট্যাট র্যাঙ্ক দেখাচ্ছে শুধুমাত্র এই কারণে, কারণ হেল মোডে লেভেল আপ হওয়া খুব ধীরে হয়। তারপর সে দেখে ডেভেলপাররা তার স্ট্যাটসের কাঁচা ডেটাও পাঠিয়েছে। সেগুলো দেখে বোঝা যায় তার মানা পয়েন্ট আর ইন্টেলিজেন্স দুটোই এস র্যাঙ্কের, অর্থাৎ তার প্রায় সব স্ট্যাটসই করিনার মতো শক্তিশালী। অ্যালেন তার স্ট্যাটাস নিয়ে একটুও অনুতপ্ত না, বরং সে খুব খুশি, কারণ এত পরিশ্রম করে সে এই জায়গায় পৌঁছেছে। এরপর সে নিজের এক্সপেরিমেন্ট শুরু করে। প্রথমে সে ডেনকাকে বের করে, যেটা সে আগের ঘাসটাই। তারপর সে ডেনকার উপর বিভিন্ন ধরনের বুস্ট প্রয়োগ করতে শুরু করে, যেমন সে ডেনকার অ্যান্ডুরেন্স আর অ্যাজিলিটি বাড়িয়ে দেয়। আর আশ্চর্যের বিষয় হল, ঠিক একই স্ট্যাটাস অ্যালেনের নিজের ওপরেও এসে পড়ে। কিন্তু যে বাফটা সে দিয়েছে সেটার প্রভাব সে নিজে পায় না। এরপর সে ডেনকাকে সেখানে সমন করে এবং দেখে ডেনকা জ্বলজ্বল করছে। এটা দেখে অ্যালেন বুঝতে পারে, হ্যাঁ, এটা এখন সম্পূর্ণভাবে বুস্টেড হয়ে গেছে। অ্যালেন এখন বেশ উত্তেজিত হয়ে যায় এবং বলে, এর মানে হচ্ছে সমন করা মনস্টারগুলো শুধু অন্য মনস্টার সমন করার কাজেই নয়, আরও অনেক কিছু করতে পারে। তার আওয়াজ শুনে থ্রেসিয়া সেখানে চলে আসে, কিন্তু ডেনকাকে দেখে সে ভয় পেয়ে যায়। আর সেই ভয়ের কারণেই সে ডেনকার ওপর পা দিয়ে তাকে শেষ করে ফেলে। এরপরের দৃশ্যে আমরা দেখি রোডিন আবার শিকারে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে অ্যালেন এখনও বাড়ির কাজ নিয়েই ব্যস্ত। সে ভাবতে থাকে, এতগুলো এক্সপেরিমেন্ট করার পর সে একটা বিষয় বুঝতে পেরেছে। সে যে কার্ডগুলোর ওপর এনহ্যান্সমেন্ট দেয় সেগুলো আর শেষ হয় না, স্থায়ীভাবেই থেকে যায়। এর মানে হল, যতক্ষণ অ্যালেনের কাছে এমপি মানে মানা পয়েন্ট আছে, ততক্ষণ সে তার ইনভেন্টরির সব কার্ডকেই এনহ্যান্স করে রাখতে পারে। এরপর সবাই মিলে রিনকে বিদায় জানায় এবং সেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আবার অ্যালেনকে দেখা যায় সে কাপড় শুকাচ্ছে। তখন সে ভাবতে থাকে, এতদিন ধরে সে নানা ধরনের কম্বিনেশন আর ফিউশন ট্রাই করছে, কিন্তু আলাদা আলাদা কার্ড মিলিয়েও সে কোনো নতুন ধরনের কার্ড পায়নি। এখন হাতে গোনা কয়েকটা সম্ভাবনাই বাকি আছে, তাই সে আবার নতুন করে কম্বিনেশন ট্রাই করতে শুরু করে এবং মনে মনে প্রার্থনা করে এইবার যেন কোনো দারুণ কার্ড পায়। ফিউশন করতেই সে সত্যিই একটি নতুন কার্ড পেয়ে যায়, কিন্তু কার্ডটা দেখে সে একটু হতাশ হয়ে যায়, কারণ কার্ডটার নাম গ্রাস। এটা দেখে সে বলে, একটা ঘাস আবার কিভাবে সামনিং ক্রিচার হতে পারে। তারপর সে কার্ডটির বাফ চেক করে, আর সেটা দেখেই সে খুশি হয়ে যায়, কারণ এটাই তার প্রথম এমন ক্রিচার যার মধ্যে এমপি বাফ রয়েছে। মানে অ্যালেন যদি এই বাফ নিজের ওপর ব্যবহার করে, তাহলে সে আরও বেশি শক্তি নিয়ে আরও অনেক কিছু করতে পারবে। এরপর সে সেই ক্রিচারটাকে সমন করে এটা দেখার জন্য যে এটা আসলে কি করতে পারে। ক্রিচারটি দেখতে একদম একটা আপেলের মতো, তাই অ্যালেন তার নাম দেয় এপো। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি করতে পারো? এর উত্তরে এপো তার নিজের স্ট্যাটাস দেখাতে শুরু করে। তাতে লেখা ছিল এর অ্যাবিলিটির নাম অ্যারোমা। এলেন বুঝতে পায় না এই স্কিলটা আসলে কি, তাই সে সরাসরি এটাকে ব্যবহার করতে বলে। এটা শুনতেই এপো মাটির নিচে ঢুকে অদৃশ্য হয়ে যায়, আর মাটি ফুঁড়ে একটা গাছ বেরিয়ে আসে। কিন্তু এটা দেখে এলেম কনফিউজ হয়ে যায়, কারণ কিছুই যেন ঘটেনি, শুধু হালকা একটা গন্ধ বেরোচ্ছে, যেটা এলেন অল্প একটু উপভোগ করতেও শুরু করে। হঠাৎ সে বলে ওঠে, আমি এটা কি করছি? আমি কি কোনো ইশেকাই জগতের গার্ডেনার নাকি?
সে এমনটা ভাবছিল, ঠিক তখনই তার মা সেখানে এসে যায়। এলেন দ্রুত এপোকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার কার্ড আর ফিরে আসে না, আর গাছটা সেখানেই রয়ে যায়। এটা দেখে থ্রেসিয়া বলে, আমাদের গার্ডেনে এই গাছটা কবে থেকে এলো? এলেন তখন অভিনয় শুরু করে। সে বলে, আমি জানি না। এলেন ভাবতে থাকে, এই গাছটা আসলে কি? বাপ দেওয়া ছাড়া এর আর কোনো কাজ আছে কিনা? পরের দৃশ্যে দেখা যায়, এতগুলো বাফ ব্যবহার করার পরও এলেন ক্রেনার সাথে তলোয়ার লড়াইয়ে জিততে পারে না। ক্রেনা তাকে হারিয়ে মাটিতে ফেলে দেয়। তখন ক্রেনা বলে, তবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছ। এলেন খুশি হয়ে দেখে তার সোয়ার্ড মাস্টারি স্কিল এখন লেভেল 3-তে পৌঁছে গেছে, আর তার ইনভেন্টরি আগেই পূর্ণ হয়ে যাওয়ায় সে নিজের ওপর অ্যাটাক আর এন্ডিওরেন্স বাফ লাগিয়ে রেখেছে। কিন্তু সে এটাও ভাবতে থাকে, এরপর অ্যারোমা স্কিলের আসলে কোনো প্রভাব আছে কিনা। পরের দৃশ্যে এলেন আবার ফিরে এসে সেই একই পাথর ছুঁড়তে থাকে, এই আশায় যে সে নতুন কোনো স্কিল পাবে। কিন্তু কিছুই হয় না। সে এখন পর্যন্ত 20,000 বারেরও বেশি পাথর ছুঁড়েছে। তার ভাই ম্যাশও তার সাথে ছিল, কিন্তু সে বিরক্ত হয়ে যায়। সে এলেনকে বলে, চলো বাড়ি যাই। এলেন বলে, হ্যাঁ চলি। এটা বলেই সে ভাবতে থাকে, তাকে ম্যাশ আর তার মায়ের খেয়াল রাখতে হয়, আর সাথে বাড়ির কাজও সামলাতে হয়। এছাড়াও আমাকে আমার সমন লেভেল বাড়ানোর দিকেও ফোকাস করতে হচ্ছে। একসাথে সব কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আমার মনে হয় এই পাথর ছোড়ার স্কিলের প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আর একটা পাথর ছুড়লেই আমার লেভেল আপ হয়ে যাবে। তাই আমি নিজেকে থামাতে পারছি না। এটা বলে সে আবার পাথর ছুড়তে যায়। ঠিক তখনই ম্যাশ জিজ্ঞেস করে, এই গাছগুলো এখানে কি করছে? তখন আমরা জানতে পারি এই গাছগুলো আসলে অ্যাপোরি। অ্যালেন বলে, অনেক এক্সপেরিমেন্ট করার পর আমি বুঝেছি অ্যাপোর স্কিলটা আসলে কি। অ্যারোমা স্কিলটা আমার এমপি রিকভারি টাইম 6 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করে দেয়। এর ফলে আমি প্রতিদিন আরও বেশি কাজ করতে পারি। পরের দৃশ্যে তারা সবাই বাড়িতে থাকে এবং অপেক্ষা করছিল, কারণ রোডিন এখনও ফিরে আসেনি। হঠাৎ করে তারা গ্যাডা এবং অন্যদের কণ্ঠস্বর শুনতে পায়, যারা রোডিনকে তুলে নিয়ে আসছিল। এখন দেখা যায় রোডিন ভীষণভাবে আহত। তারা দ্রুত রোডিনকে নিরাপদে বাড়িতে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। গ্যাডা বলে, ওই বন্য শূকরটা সরাসরি রোডিনের পেটে আক্রমণ করেছিল। অ্যালেন লক্ষ্য করে রোডিনের ক্ষতটা খুব সুন্দরভাবে বন্ধ করা হয়েছে। গ্যাডা জানায়, আমরা হিলিং হার্ব ব্যবহার করেই রোডিনের জীবন বাঁচাতে পেরেছি। অ্যালেন জিজ্ঞেস করে, ওটা কোনো হার্ব? গ্যাডা বলে, এর নাম মুল্লোজ ফ্লাওয়ার। এটা শুনে থ্রেশিয়া অবাক হয়ে যায় এবং বলে, এত দামি জিনিস তুমি কোথা থেকে পেলে? গ্যাডা বলে, মনে আছে সেদিন নাইটরা এসেছিল? তারা ক্রেনাকে বিরক্ত করেছিল। পরে দুঃখ প্রকাশ করতে তাদের ক্যাপ্টেন আমাকে কিছু গোল্ড কয়েন দিয়েছিল। সেগুলো দিয়েই আমি এই হার্ব কিনেছি। আমি যদি এটা না করতাম তাহলে রোডিন মারা যেত। এটা শুনে বাকি সবাই রেগে যায়। তারা বলে, এই সবই ওই কমনারদের দোষ। আমাদের গিয়ে বলতে হবে যে এটা ঠিক নয়। এসব হইচই শুনে ম্যাশও সেখানে চলে আসে, আর এত মানুষ দেখে সে কাঁদতে শুরু করে। তখন এলেন তাকে সামলায় এবং ভিতরে নিয়ে যায়। এরপর গ্যাডা সেখানেই থেকে যায় এবং বাকিদের সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে এলেন আবার গ্যাডার কাছে এসে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছে? সবাই কোনো কমনারের দোষের কথা বলছে। গ্যাডা তাকে বলে, কয়েকদিন আগে চিফ আমাদের ডেকেছিল। সে চেয়েছিল আমরা যেন কমনারদের বোর শিকারে যোগ দিতে দিই, কারণ তাদের জন্য বোরের মাংস খুবই মূল্যবান। কিন্তু তবুও মাংসের বেশিরভাগ অংশ ব্যারনের কাছে চলে যায়, আর যেটুকু বেঁচে থাকে সেটা আমাদের মতো হান্টারদের ভাগে পড়ে। এটা ঠিক যে আমরা চাইলে অন্য কিছুর সাথে ট্রেড করে মাংস নিতে পারি, কিন্তু তবুও মাংস পাওয়া অনেক কঠিন। তারপরও কোনো কমনার নিজে থেকে শিকারে যেতে রাজি হয়নি, কারণ এটা খুবই বিপজ্জনক কাজ। প্রতিদিনই কেউ না কেউ আহত হয়, না হয় মারা যায়। আমাদের মতো গরিব মানুষই এই শিকার করে, কারণ আমাদের তো সংসার চালাতে হয়, আর কোনো উপায় নেই। তখন এলেন জিজ্ঞেস করে, তাহলে এইবার তোমাদের সাথে কমনাররা কেন গেল? গ্যাডা বলে,
আমার মনে হয় আমাদের গ্রামে যে হিরোটা এখন বিখ্যাত হয়ে উঠছে তার কারণেই। আমি যার কথা বলছি সে আর কেউ নয়, রোডিন। তোমার নিশ্চয়ই মনে আছে কিভাবে জনফ সবার সামনে রোডিনকে হিরো বলেছিল? সে কথা বলার সাথে সাথেই সেটা যেন অফিসিয়াল হয়ে গেল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তখন কমনাররা ভাবতে শুরু করে যদি তারা শিকারে যায় তাহলে রোডিন আশেপাশে থাকলে তারা নিরাপদ থাকবে। আমি আর রোডিন কেউই চাইনি কমনাররা আমাদের সাথেতে শিকারে যাক, কারণ তাদের লড়াইয়ের কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু এটা ছিল ভিলেজ চিফের আদেশ, তাই আমরা না করতে পারিনি। আর যখন আমরা তাদের ট্রেনিং দিতাম তখন দেখতাম অনেকেই সেই ট্রেনিংকে একদমই সিরিয়াসভাবে নিত না। তারা হয়তো ভাবে আমাদের মতো গরিবরা তাদের কী বা শেখাবে। এরপর সেই দিনটা আসে যেদিন আমরা শিকারে যাই। আমরা দেখি এক লোকের পেছনে সেই বন্য শূকর লেগে যায়। সে দ্রুত দৌড়ে সবার কাছে সেই খবর জানায়। গ্যাডা বলে, আমরা ওই কমনারদের সবচেয়ে সহজ কাজটাই দিয়েছিলাম, শূকরটার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, কিন্তু কাজের সময় তারা উল্টো পালিয়ে যায়। তারপর দেখা যায় সেই শূকরটা এবার এক কমনারের পেছনে লাগে। দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায় আর সেই সুযোগে শূকরটা তাকে মারতে এগিয়ে যায়। ঠিক তখনই তাকে বাঁচাতে রোডিন সামনে এসে দাঁড়ায় আর শূকরটা তাকে আক্রমণ করে, যার ফলে তার এই অবস্থা হয়। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। গ্যাডা বলে, আমরা শেষমেশ শূকরটাকে মারতে পেরেছি। কাল আমি ঋণের অংশের মাংস নিয়ে আসব। আপাতত তোমরা ওর খেয়াল রেখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এলেন এসব শুনে নিজেকেই লুজার বলতে শুরু করে। সে বলে, আমি তো আমার বাবা মাকে সাহায্য করার চেষ্টাও করিনি। সকালে সে তার মাকে বলে, আমি বাবার দেখাশোনা করব, তুমি এখন বিশ্রাম নাও। এ সময় রোডিনের জ্ঞানও ফিরে আসে এবং সে আগের চেয়ে অনেকটাই ভালো অনুভব করছে। এটা দেখে সবাই তাকে জড়িয়ে ধরে, কিন্তু এলেন না। সে মনে মনে ভাবতে থাকে, আমি আসলে কি করছি? আমি শুধু নিজেকে শক্তিশালী করার দিকেই ফোকাস করছি, কিন্তু এই শক্তি দিয়ে আমি করবটা কি যদি আমার কোনো উদ্দেশ্যই না থাকে? সে এই পৃথিবীর মানুষদের কথা ভাবে, তার বাবা মা এবং অন্যদের কথা। ওদের প্রতিদিন সংগ্রাম করতে হয়। তাদের জন্য এই পৃথিবী কোনো খেলা নয়। বেঁচে থাকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। আমার একটা ছোট ভাই আছে, আর আরেকজন আসতেও চলেছে, যাদের আমাকে রক্ষা করতে হবে। ঠিক তখনই গ্যাডা তাদের জন্য সেই মাংস নিয়ে সেখানে এসে পৌঁছে। মাংস রেখে দেওয়ার পর গ্যাডা রোডিনকে বলেন, তুমি চিন্তা করো না, যতদিন তুমি সুস্থ না হচ্ছ তোমার পরিবারের দেখাশোনা আমরা করব। তুমি শুধু সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও। রোডিন বলেন, ঠিক আছে, মাফ করো, তোমাদের বোঝা দিচ্ছি। এসব শুনে অ্যালান তার বাবাকে বলে, আপনি বিশ্রাম করুন, আপনার জায়গায় আমি থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পরিবারকে নিরাপদ রাখব। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় অ্যালান তার পরিবারের জন্য কাজ শুরু করেছে। সে কুয়ো থেকে পানি তুলে ভরে নিচ্ছে। এটা দেখে লোকজন বলে, এই পানি তোমার জন্য অনেক ভারী হবে, আমরা তুলে দিচ্ছি। অ্যালান বলে, না, আমি নিজেই নেব। এই বলে সে বালতিটা অনায়াসে তুলে নেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। একটা বাচ্চা এত ভারী বালতি কিভাবে তুলছে? অ্যালান মনে মনে ভাবে, আমার এবার নাটক বন্ধ করা উচিত। এই গ্রামে আসল নায়ক হল ক্রেনা। আমি যদি একটু আধটু প্রতিভা দেখাই তাহলে আমার দিকে বেশি মনোযোগ আসবে না। অ্যালান তার সমস্ত বাফ ফিজিক্যাল স্ট্যাটাসে লাগিয়ে দেয়, যাতে সে ঘরের কাজগুলো সহজে করতে পারে। তবে এটা করতে গিয়ে তার সমস্ত এমপি পয়েন্ট খরচ হয়ে যায়, কারণ এই মুহূর্তে পরিবারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন তার মাও এসে অ্যালানকে এত কাজ করার জন্য ধন্যবাদ জানান। অ্যালান বলে, কোনো ব্যাপার না, আপনি গিয়ে বিশ্রাম করুন। বিকেলে আমি আলু তুলতেতে যাব, গ্যাডা আমাকে শেখাবেন। পরের দৃশ্যে গ্যাডা অ্যালানকে শেখাচ্ছেন কিভাবে মাটি থেকে আলু বের করতে হয়, 2 হাত ব্যবহার করে। কিন্তু অ্যালান এক হাতেই আলু টেনে বের করে ফেলে। এটা দেখে গ্যাডা বলেন, আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়েও শক্তিশালী। অ্যালান বলে, আমি এতটা বিশেষ কিছু না, বাবার মতোই হয়েছি আর কি। এই বলে সে একের পর এক আলু অনায়াসে তুলতে থাকে। এটা দেখে গ্যাডাও মুগ্ধ হয়ে যান।
সব আলু একসাথে জড়ো করে রাখার পর অ্যালান বলে, এত কষ্ট করে আলু তুললাম, কিন্তু অর্ধেকের বেশি তোর ব্যারনের কাছে চলে যাবে। একজন সার্ফের জীবন এরকমই। অ্যালান পরের কাজ ভাবছিল, ঠিক তখনই সেখানে গ্রামের প্রধান আসেন। তার সাথে সেই সাধারণ লোকটিও আছে। সেই লোকটি রোডিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ তার কারণেই রোডিনের এই অবস্থা হয়েছিল। রোডিন তাকে মাফ করে দিয়ে বলেন, ঠিক আছে, পরের বার একটু সাবধানে থেকো। এটা দেখে অ্যালান মনে মনে খুশি হয়ে ভাবে, বাবা কতটা দয়ালু, একটুও রাগ করছেন না। কিন্তু থ্রেসিয়া রেগে সেই লোককে বলেন, তোমার ভুলের কারণে আমার স্বামীর জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রত্যেক মানুষের একটা পরিবার থাকে যাদের কাছে তাকে ফিরে যেতে হয়, সে গরিব হোক বা ধনী, এটা মনে রেখো। সে মাথা নিচু করে বলে, হ্যাঁ। তখনই রোডিনের শিকার সঙ্গীরাও এসে পড়েন তাকে দেখতে। রোডিন সুস্থ আছেন দেখে তারা খুশি হয়ে বলেন, চলো আবার শিকারে যাই। থ্রেসিয়া তাদের থামিয়ে বলেন, একটু শান্ত হও, রোডিনকে সুস্থ হতে দাও। পরের দৃশ্যে অ্যালান পয়সা রোজগারের একটা পরিকল্পনা বানায়। সে একটা জায়গায় এসে এলাকাটা পরিষ্কার করে দেয়। তারপর সেখানে অনেকগুলো হপার সামন করে তাদের প্রভোগ ব্যবহার করতে বলে, যাতে ব্যাঙগুলো পাখি ডেকে আনে। অ্যালান সেখানে রশি দিয়ে বাঁধা ঝুড়িও রেখে দিয়েছে, অর্থাৎ সে একটা ফাঁদ তৈরি করেছে। এই ফাঁদ দিয়ে হয় হাঁস নয়তো পাখি ধরবে। এতে শীতকালে তার পরিবার সহজে টিকে থাকতে পারবে। কিন্তু এখনও কেউ আসছে না। অ্যালান ভাবে, এই ব্যাঙগুলোর প্রভোগের রেঞ্জ কি খুব কম? কিন্তু তখনই সে দেখে একটা পাখি আসছে। অ্যালান ভাবে ছোট কোনো পাখি হবে, কিন্তু এটা আসলে একটা মনস্টার। সে এসে এলানের ফাঁদটা ধ্বংস করে দেয় এবং একে একে ব্যাঙগুলো মারতে শুরু করে। এলান বুঝতে পারে এই মনস্টার আর কেউ নয়, এটা হলো অ্যালবা হেরন, যার নামে রোডিন তার নাম রেখেছিলেন। সে ভাবে, এটা অনেক বিপজ্জনক, এখান থেকে পালানো উচিত। সে পালাতে শুরু করে, কিন্তু তখনই দেখে তার এনহ্যান্স স্কিল লেভেল আপ হয়ে গেছে। এখন সে তার প্রাণীদের স্ট্যাটাস 10 থেকে 20 করতে পারবে। সে ভাবে, আমার ইনভেন্টরিতে যত সামন আছে সবাইকে বুস্ট করা আছে, তাহলে হয়তো এই অ্যালবা হেরনকে হারাতে পারবো। পরিবারের জন্য এটা আমাকে করতেই হবে। আর আমি একজন হার্ডকোর গেমার, চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাই না। এই বলে সে পাথর ছুঁড়ে অ্যালবা হেরনকে বিভ্রান্ত করে এবং সুযোগ বুঝে তলোয়ার দিয়ে আক্রমণ করে। কিন্তু পাখিটা পাল্টা আক্রমণ করে এলানকে মাটিতে ফেলে দেয়। এলান তখন তার কুকুরগুলো পাঠায় পাখিটাকে মারতে, কিন্তু কুকুরগুলো কিছুই করতে পারে না। মনস্টারটা উল্টো একে একে সব কুকুরকে শেষ করে দেয়। এলানের আর কোনো উপায় থাকে না। সে আবার আক্রমণ করতে যায়, কিন্তু পাখিটা এবার তাকে আরও জোরে আছাড় মেরে ফেলে। এলান মারাত্মক আহত হয়ে পড়ে। সে অবাক হয়ে ভাবে, এবার এত বেশি ক্ষতি হলো কেন? তখন তার মনে পড়ে তার কিছু সামন প্রাণী মারা গেছে, তাদের বাপও তাই শেষ হয়ে গেছে। এই কারণে সে দুর্বল হয়ে পড়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এটা দেখে আলবা হেরন তার উপর আক্রমণ করে। অ্যালান তলোয়ার দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অ্যালানের মনে হতে শুরু করে, আমি কি এখানেই মরে যাব? এটা জানতে হলে পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই এপিসোড এখানেই শেষ। এপিসোড ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশন চালু করে দাও। ততদিন পর্যন্ত পিস আউট।